একজন শিক্ষার্থী যখন বিতর্ক করতে চাইবে তখন সে ইনফরমেশনের সাথে কানেক্ট হবে। আচ্ছা, একটা স্টুডেন্ট যদি মনে করেন যে ডিবেট শিখতে চায়, আসলে তার কোথায় যাওয়া উচিত এবং কিভাবে শুরু করা উচিত? একজন বিতার্কিক অবশ্যই পড়ালেখায় ভালো হয়। বিতর্ক করার সময় যে কি কনসেপ্ট বা কি সিক্রেট গুলো যদি আপনি বলেন। এই তিনটা সমস্যার কারণে আমরা কক্সবাজারের স্টুডেন্টরা ডিবেট থেকে পিছিয়ে আছি। সালাম আলাইকুম সবাইকে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন স্পেশাল গেস্ট আছে। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে ডিবেট কেন করা প্রয়োজন। কক্সবাজারের যারা শিক্ষার্থীরা রয়েছে, আমরা ধরতে চাইলে অনেক ডিবেটের অনেক পিছিয়ে এবং হচ্ছে পাবলিক স্পিকিং এন্ড প্রেজেন্টেশন। আজকে আমরা কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে। সো ছোট করে যদি আপনার যে পরিচয়টা দিতেন তাহলে কিন্তু অডিয়েন্সরা জানতে পারতো যে আসলে। ধন্যবাদ। আমি মঈনুদ্দিন রাকিব, সাবেক সভাপতি কক্সবাজার সরকারি কলেজ বিতর্ক ক্লাব, এবং কক্সবাজার জেলায় বিতর্কের যে একটা কালচার সেটি সৃষ্টি করার জন্য আমি মূলত কাজ করছি অনেক দিন ধরে। এবং আমি একজন শিক্ষক। কখন থেকে যে আপনার ডিবেট জার্নিটা শুরু করেছেন, যদি একটু ছোট্ট করে আমাদের জাস্ট পরিচয় করে দিতেন ভালো হতো। ডিবেট জার্নিটা অনেকেরই অনেকভাবে শুরু হয়। কেউ স্কুলে একেবারে ক্লাস 3-4 থেকে শিখে, আবার কেউ 6-7 থেকে শুরু করে, আবার দেখা যায় কেউ ইন্টারমিডিয়েট কিংবা কেউ অনার্স লেভেলে। আমার বেলায় অনার্স থেকে শুরু করেছেন। আচ্ছা, অনার্স থেকে শুরু করেছি। যে আমরা যে কক্সবাজারের যে শিক্ষার্থীরা ডিবেটের যে একটা ব্যাপার যে অনেক পিছিয়ে, আপনি কি মনে করেন এটা? প্রথমত আমাদের একটা ভৌগোলিক দূরত্ব রয়েছে মহানগর এবং বিভাগীয় শহর থেকে। প্রত্যেকটা সুবিধা কিন্তু বিভাগীয় শহরে থাকে। এই সমস্ত ব্যাপারগুলো যেমন মিডিয়া কাভারেজ থেকে শুরু করে সবকিছু হাইলাইট হয় কিন্তু বিভাগীয় শহরেরগুলোই। আমরা কক্সবাজারের মানুষ এবং কক্সবাজার বিভাগীয় শহর থেকে দূরে হওয়ার কারণে আমাদের ভৌগোলিক দূরত্ব বেড়ে যায়। এবং আমাদের আরেকটা সমস্যা আছে, সেটা হলো আমরা কক্সবাজারের মানুষ হিসেবে আমাদের আঞ্চলিকতার যে একটা জড়তা সেটাও খুব ভালো মাত্রায় আমাদেরকে ভোগায়। ফলে এক আঞ্চলিক জড়তা এবং আরেক ভৌগোলিক দূরত্ব, এবং 3 নম্বর হলো আমরা সেই পরিবেশটা এখনও পাইনি। এই 3টা সমস্যার কারণে আমরা কক্সবাজারের স্টুডেন্টরা ডিবেট থেকে পিছিয়ে আছি। আচ্ছা, একটা স্টুডেন্ট যদি মনে করেন যে ডিবেট শিখতে চায়, আসলে তার কোথায় যাওয়া উচিত এবং কিভাবে শুরু করা উচিত? এটা ডিপেন্ড করে তার উপর, কারণ প্রথমত এই ব্যাপারগুলো আসে পরিবার থেকেই। অনেক পরিবার, অনেক গার্ডিয়ান আছেন যারা এই সমস্ত ব্যাপারে খুবই আগ্রহী। তারা নিজেদের বাচ্চাদের ডিবেটের প্রশিক্ষণ কিংবা দীক্ষা দিয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে কক্সবাজারে এমন গার্ডিয়ান খুবই কম যারা নিজেদের আগ্রহের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের গড়ে তুলবেন, এরকম খুব কম আছে। ফলে কক্সবাজার রেস্টুরেন্টরা একটু সমস্যায় পড়ে। আর আমাদের এমন কোনো কমন প্ল্যাটফর্ম নাই, অথবা এমন কোনো ট্রেনিং সেন্টার কিংবা এমন কিছু নাই যেখানে একজন শিক্ষার্থী ডিবেট শিখতে পারবে গিয়ে। এটা একটা সমস্যা। কক্সবাজারে যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান ডিবেট নিয়ে কাজ করছে। আসলে আপনি কি মনে করেন, আসলে কি তারা এক্স্যাক্টলি প্রপার ওয়েতে এগিয়ে যাচ্ছেন বলে আপনার কি মনে হয়? এবং একটি স্টুডেন্ট কি প্রপার সেখান থেকে গাইড পাচ্ছে বা গাইড পাচ্ছেন, আপনার কি মনে হয় সেটা? এখন আসলে প্রপার বলতে আমরা কিভাবে দেখছি সেটাই বড় ব্যাপার। কারণ প্রপার বলতে যে সমস্ত ফেসিলিটিগুলো থাকা দরকার, যে সমস্ত ফেসিলিটি একজন ডিবেটারকে কিংবা একটা ক্লাবের থাকা দরকার, ওইগুলো হয়তো আমাদের কক্সবাজারে নাই। তো তার মানে এই না যে আমাদের কক্সবাজারের প্রতিষ্ঠানগুলো এই সমস্ত ব্যাপার না থাকার কারণে পিছিয়ে থাকবে কিংবা চেষ্টা করবে না, তা তো আর হয় না। তো যার যেটুকু আছে সেটুকু দিয়ে চেষ্টা করবে। এবং আমি এখানে গুরুত্ব দিব চেষ্টাটাকে। কতটুক পরিবেশ পেলো কিংবা কতটুক সুবিধা পেলো সেটা দিকে না দেখে কে কতটুক চেষ্টা করছে সেটাই আমাদের দেখা উচিত। আমাদের যে কক্সবাজারে আসলে বিশ্ববিদ্যালয় নাই। সো একটা স্টুডেন্ট যখন সে প্রথম একটা কোথাও যখন সামনে গিয়ে কথা বলে, জাস্ট প্রেজেন্টেশন দিয়ে, তারা কিন্তু অনেক বাংলাদেশের গড়াইয়ের মধ্যে 2 জনের একজনে কিন্তু আমাদের যে একটা ফোবিয়া আছে সেটা হচ্ছে গ্লোসোফোবিয়া। যখন সামনে কথা বলতে চায় তারা আসলে ভয় পায়। সো সেই দিক দিয়ে যে আপনি কি মনে করছেন যে আমরা কি আসলে কক্সবাজার, চট্টগ্রামের ঢাকাতে অনেক পিছিয়ে, আপনি কি মনে করছেন এইটা কিভাবে আমরা খাটিয়ে উঠতে পারি? এবং হচ্ছে একটা যদি এমনভাবে কমিউনিটি করা যায় যে কমিউনিটি জাস্ট যারা ডিবেট, পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন নিয়ে কাজ করছে, এটাও হতে পারে না? হ্যাঁ, দেখেন, আমরা এমনিতে অনেক কথা বলি, প্রত্যেকেই কথা বলতে পছন্দ করি কম বেশি। আমরা পরিবারের লোকজনের সামনে কিংবা আমরা আমাদের যে কমিউনিটি, আমাদের যে সোসাইটি,
তাদের সামনে আমরা বুক ফুলিয়ে কথা বলি, অনেক জোরে জোরে চিল্লাই, বড় করে আওয়াজ করে কথা বলতে পারি, কিন্তু যখনই দেখবেন যে আপনি অন্য পরিবেশে গিয়ে অন্য 10 জনের সামনে কথা বলতে হচ্ছে, তখন আমাদের সমস্যায় পড়তে হয়, আমরা আর পারি না। এমনিতে আমরা অনেক চিল্লালে একেবারে আধা কিলোমিটার দূরে পর্যন্ত শোনা যায়, কিন্তু আমরা নতুন পরিবেশে গিয়ে নতুন 5 জনের সামনে গিয়ে কথা বলতে গেলে আমাদের হাত কাঁপে, পা কাঁপে, অনেক সমস্যা হয়। তো এইটা আসলে আমাদের প্রাকৃতিকভাবেই আমাদের আসে। তো এইটার প্রথম কারণ হলো জড়তা, কথা বলার জড়তা। দ্বিতীয় কারণ হলো বর্তমানে যুগের দিক থেকে বলতে গেলে মিডিয়া ফোবিয়া কাজ করবে স্বাভাবিক। আবার আমরা কক্সবাজারের মানুষ হিসেবে আমাদের আরও একটা নেতিবাচক ধারণা আছে, সেটি হলো ক্যামেরার সামনে কথা বলাটা খুব বেশি আমরা পছন্দ করি না, আমরা সামনে আসতে পছন্দ করি না। তো এই সমস্ত কারণে আমরা এই জায়গা থেকে পিছিয়ে আছি, এবং এইটা কাটিয়ে ওঠার একমাত্র উপায় হলো বেশি বেশি প্র্যাকটিস করা। এবং প্র্যাকটিস বিভিন্নভাবে করতে পারে, যেমন কেউ একজন আয়নার সামনে প্র্যাকটিস করতে পারে আমার কথা বলার ধরন কেমন, আমার কথা বলার উচ্চারণগুলো কেমন আসতেছে, আমি যখন কথা বলি তখন আমাকে দেখতে কেমন দেখায়, আমরা কথা বলি মানে আমরা কথা বলতে ভয় পাই, এই জন্য আমাকে মনে হয় ভালো দেখাবে না, আমি কথা বললে মনে হয় সুন্দর দেখাবে না। তো এখন আমি যখন আয়নার সামনে কথা বলবো তখন কিন্তু দেখা যায় আমাকে কেমন দেখাচ্ছে। তখন যদি মনে হয় যে না আমার এই ঠোঁটটা মনে একটু বাঁকা দেখাচ্ছে, আমি একটু সোজা করলাম। যদি মনে হলো যে আমার এই হাতের যে ব্যবহার সেটা ভালো দেখাচ্ছে না, তাহলে আমি ওইটাকে একটু ঠিক করলাম। যদি মনে হয় আমার চুলগুলো মনে হয় ভালো দেখাচ্ছে, ঠিক করলাম। ওভারঅল মিলিয়ে আমি যখন আয়নার সামনে দাঁড়াবো তখন কিন্তু আমার অনেকগুলো ভুল, অনেকগুলো খুঁত কিন্তু দেখা যায়। এইটা আমি যখন আয়নার সামনে বেশি বেশি প্র্যাকটিস করবো, আমার ভুলগুলো আমি নিজেই ধরতে পারবো এবং আমি নিজে নিজে এটা থেকে কাটিয়ে উঠতে পারবো। এভাবে আমরা একটা কাজ করতে পারি। আর আরেকটা কাজ করতে পারি, যেহেতু এখন মিডিয়ার যুগ, এখন তো আগের মতো যে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবেন এটা বলা খুব বেশি কার্যকর হয়তো হবে না, অনেকেরই এত ধৈর্য থাকে না। তো ফলে আমরা ডিভাইসটাকে ইউজ করতে পারি। যেমন আমরা প্রত্যেকে ফোন ব্যবহার করি, তো ফোনে তো ক্যামেরা থাকে, ক্যামেরা অন করে আমি কোনো একটা বিষয়ের উপর কথা বললাম, আমার যা মন চায় আমি বললাম, ফলে এরপরে আমি ক্যামেরার ওই ভিডিওটা চেক করার পর দেখলাম যে আমার ভিডিওটা কেমন আসছে, কোন কোন জায়গায় আমার আরেকটু উন্নতি করা লাগবে, কোন জায়গায় মনে হচ্ছে আমি একটু মনে হয় ঝিমিয়ে গিয়েছি অথবা একটু মনে বেশি করে ফেলেছি, ওইটা আবার একটু কভার করা। এটা আরেকটা উপায় যে ক্যামেরাটাকে ভালোভাবে কাজে লাগানো। ডিভাইসটা যদি আমি প্রপার ইউজ করি, একটা সময়ের পরে দেখা যায় যে আমাদের আসলে এক্স্যাক্টলি যে ফোবিয়াটা সেটাও কেটে যায়, মুখের যে ঝড়টা আছে ওটাও কেটে যায়। তো আমাদের জন্য কিন্তু এই ডিভাইসটা অনেক উপকারী। এক্স্যাক্ট। আচ্ছা, আমরা একটু পেইন পয়েন্টে চলে যাই। যেমন হচ্ছে একটা ক্লাস 6 এর স্টুডেন্ট, সে চায় আমি ডিবেট করব, তাহলে সে তার কোথায় যাওয়া উচিত এবং কিভাবে শুরু করা উচিত পড়ছে, এখন তাকে আমি ডিবেটে দেওয়া উচিত। সেখান থেকে সে পাবলিক স্পিকিংটা শিখবে, সেখান থেকে সে প্রেজেন্টেশনটা শিখবে। সে প্রথমত ডিবেট আসলে কেন শেখা উচিত, মানে একজন শিক্ষার্থী কেন ডিবেট শিখবে অথবা বিতর্ক শিখবে। দেখেন, আজ পর্যন্ত এমন কোনো বিতার্কিক পৃথিবীর কোথাও জন্মায়নি যে বিতার্কিকের তথ্য ছিল না, পরিসংখ্যান ছিল না, উপাত্ত ছিল না, কিংবা উদাহরণ ছিল না। অর্থাৎ আপনি বিতার্কিক হতে গেলেই আপনার সমসাময়িক থেকে শুরু করে সমস্ত বিষয়ে যে বিষয়ে আপনি বিতর্ক করবেন ওই বিষয়ের সকল তথ্য কিন্তু আপনার জানা লাগবে। তো সেক্ষেত্রে একজন শিক্ষার্থী যখন বিতর্ক করবে, বিতর্ক করার জন্য প্রথমেই আসে স্ক্রিপ্ট। অবশ্যই একটা মানসম্মত এবং সমৃদ্ধ স্ক্রিপ্টই হচ্ছে বিতর্কের প্রাণ। এখন একটা স্ক্রিপ্ট যদি আপনি করতে চান, আপনি যে বিষয়ের স্ক্রিপ্ট করবেন ওই বিষয় সম্পর্কে আপনার প্রথমত জানাশোনা থাকতে হবে, এরপর আপনার ওই বিষয়ে স্টাডি করতে হবে। আপনি ওই বিষয়ে স্টাডি করে সমস্ত তথ্য, উপাত্ত, উদাহরণ, প্রেক্ষাপট অনুযায়ী সমস্ত কিছু আপনি সংগ্রহ করবেন। তো এখন দেখেন, ধরেন একজন স্টুডেন্ট একটা বিষয়ের উপর বিতর্কের সমস্ত কিছু সংগ্রহ করলো, এখন আপনি বলেন সে যে সংগ্রহ করলো এইগুলো তো সবগুলো তথ্য উপাত্ত না। অবশ্যই তথ্য উপাত্ত কাজে আসে কিনা? অবশ্যই আসে। আমরা জানি বর্তমান যুগের সবচেয়ে বড় শক্তি হলো তথ্য। যার কাছে যত বেশি ইনফরমেশন আছে সে তত বেশি শক্তিশালী এবং তাকে সবাই তত বেশি মূল্যায়ন করে। ইনফরমেশন ইজ পাওয়ার। তো এই জায়গায় গিয়ে একজন শিক্ষার্থী যখন বিতর্ক করতে চাইবে তখন সে ইনফরমেশনের সাথে কানেক্ট হবে। সে নতুন নতুন মানে পুরা টপিক্যাল ইনফরমেশন কিংবা বাইরের ইনফরমেশন সবকিছু তার মধ্যে চলে আসবে। এখন এই যে ইনফরমেশনগুলো সে শিখবে এগুলো কিন্তু শুধুমাত্র যে বিতর্কে কাজে লাগবে তা কিন্তু না। এগুলো সে ব্যক্তিগত কাজে লাগাতে পারে, তার শিক্ষাগত কাজে লাগাতে পারে। এমনও আমাদের দেখা যায় কি বিতর্কের যে টপিকগুলো থাকে ওই টপিকগুলো কিন্তু আমরা চেষ্টা করি, কিংবা যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন তারা চেষ্টা করেন ওই বিষয়গুলো যেন পাঠ্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে, ওই বিষয়গুলো যেন সমাজের সাথে সম্পৃক্ত থাকে, ওই বিষয়গুলো যেন রাষ্ট্রের সাথে সম্পৃক্ত থাকে।
ফলে একজন শিক্ষার্থী যখন বিতর্ক করেন, সে যখন ওই বিষয় সম্পর্কে জানেন, তখন তার সমাজ এবং রাষ্ট্র এবং পাঠ্যক্রম, শিক্ষা ব্যবস্থা সবকিছুর সাথে তার একটা ভালো একটা কানেক্টিভিটি তৈরি হয়। ফলে এইটা তাকে পড়ালেখায় ভালো করতে আরো বেশি সহযোগিতা করে, এবং একজন বিতার্কিক অবশ্যই পড়ালেখায় ভালো হয়। ভালো, এবং exactly দেখবেন এটা আসলে। যে মানে একজন বিতার্কিক কিন্তু স্কুলে টপার হয়, স্কুলে ক্লাসে টপার হয়, সে কিন্তু ভালো করে পড়ালেখায় ভালো করে, সবাই তাকে কিন্তু বিতার্কিকের পাশাপাশি ভালো একজন স্টুডেন্ট হিসেবেও জানে। তার মানে আমরা দেখতে পাই বিতর্ক করলেই পড়ালেখায় আরো বেশি মনোযোগী হওয়া যায়। আচ্ছা, বিতর্ক করে আমার মনে হয় তিনজন পাশে থাকে। এই যে বিতর্ক করার সময় যে কি কনসেপ্ট বা কি সিক্রেট গুলো যদি আপনি বলেন। এখানে লক্ষ্য করার ব্যাপার হলো বিতর্ক আসলে তিনজন করে না, মানে অনেক ধরনের বিতর্ক আচ্ছা, থাকে। আচ্ছা, আচ্ছা। যেমন সনাতনী বিতর্ক থাকে, আচ্ছা। সনাতনী বিতর্কতে 3 জন ভার্সেস, মানে 3 জন বনাম 3 জন থাকে। আচ্ছা। আবার সংসদীয় বিতর্ক থাকে, আচ্ছা। ওখানে 5 জন থাকে। 5 জন থাকে। আবার দেখা যায় যে রম্য বিতর্ক থাকে, এখানে 20 জনও হইতে পারে, 10 জন হইতে পারে, 2 জনও হইতে পারে। 2 জন হতে আবার পারে। দেখা যায় যে বারোয়ারি বিতর্ক, ওখানেও সেম অনেক হইতে পারে। তো সেক্ষেত্রে গিয়ে আমাদের দেশে বহুল প্রচলিত হলো প্রতিযোগিতার দিক থেকে সনাতনী বিতর্ক। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি কিংবা স্কুল মাদ্রাসায় সনাতনী বিতর্ক হয়ে থাকে। আচ্ছা। আবার আমরা অনেক জায়গায় এখন সংসদীয় বিতর্ক দেখতে পাই। ফলে এক এক বিতর্কের এক এক সিক্রেট থাকে, এক এক ধরনের প্রতিযোগিতায় আপনাকে এক এক ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তা আমরা যেহেতু বেশিরভাগই সনাতনী বিতর্ক করতে অভ্যস্ত, তো সনাতনী বিতর্কে তেমন কোনো সিক্রেট আসলে নাই। এইটা ডিপেন্ড করে আপনার স্ক্রিপ্টটা কেমন, আপনি কত সাবলীলভাবে স্ক্রিপ্টটাকে উপস্থাপন করছেন, আপনি কি দেখে দেখে উপস্থাপন করছেন নাকি মুখস্থ করছেন, আপনি কি কথা বলার সময় আপনার জড়তা কাজ করছে নাকি করছে না, আপনি কথা বলার সময় কি আপনার মধ্যে ভয় কাজ করছে কিনা, আপনি কথা বলার সময় কতটুকু আপনি ইনফরমেটিভ হচ্ছেন, আপনি কতটুকু টেকনিক্যাল হচ্ছেন, কতটুকু যুক্তি দিয়ে কথা বলছেন, আপনি কতটুকু প্রাসঙ্গিক কথা বলছেন, কতটুকু যুক্তি খণ্ডন করছেন, এগুলো আসলে ডিপেন্ড করে। এবং আরেকটা ব্যাপার এখানে ডিপেন্ড করে, সেটা হলো আপনার কৌশল। এখানে কৌশল ছাড়া তো আসলে কিছুই যেতে যায় না। তো আপনি যত কৌশলী হবেন ততই আসলে আপনি জিতবেন। কৌশলগুলো আমি যদি এখন ক্যামেরায় বলি, আসলে কেউ আমার কাছে মনে হয় না যে কৌশলগুলো ধরতে পারবে। বরং ব্যাপারটা হলো কেউ যখন বিতর্কে ঢুকবে, সে যখন বিতর্ক করবে একটার পর একটা করবে, তখন সে ভুলগুলো ধরতে পারবে এবং ওই ভুলে কোন কৌশলটা অ্যাপ্লাই করলে সে আরো ভালো করতে পারবে, এভাবে আসলে তারা করতে পারবে। কাজে বিতর্কের তেমন কোনো সিক্রেট নেই। একমাত্র সিক্রেট হলো ইনফরমেটিভ হওয়া, ভালো একটা সমৃদ্ধ স্ক্রিপ্ট করা, সাবলীলভাবে উপস্থাপন করা এবং যুক্তি খণ্ডন করা এবং যুক্তির বাইরে কথা না বলা। এটা হচ্ছে বিতর্কের সিক্রেট। হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়, আপনি যে কি মনে করেন যে কক্সবাজারে একটা বিশ্ববিদ্যালয় না থাকার কারণে স্টুডেন্টরা কতটুকু পিছিয়ে চট্টগ্রাম বা ঢাকার দিক দিয়ে যদি আমরা একটু চিন্তা করি? এটা আমরা প্রায় সময় বলে থাকি, সব জায়গায় সুযোগ পেলেই একটা বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষার যে উচ্চ মান সেটি নিশ্চিত করে। আমাদের কক্সবাজারে না থাকার ফলে কক্সবাজারে দেখবেন আপনি ভৌগোলিকভাবে অনেক সমস্যায় আমরা আছি। যেমন মহেশখালী থেকে কক্সবাজার আসতেই অনেক সমস্যা, টেকনাফ থেকে কক্সবাজার আসতে অনেক সমস্যা, পেকুয়া, কুতুবদিয়া, চকরিয়া, এই সমস্ত দূর দূরান্তর যে উপজেলাগুলো আছে ওইগুলো থেকে কক্সবাজার আসতেই অনেক ব্যাগ পোহাতে হয়। তো কক্সবাজারের যারা উচ্চশিক্ষায় যারা পড়ে, যেমন স্নাতকোত্তরে যারা অধ্যয়নরত আছে, যারা ইন্টারমিডিয়েটে যারা পড়াশোনা করে, তাদের অধিকাংশ স্টুডেন্ট কিন্তু টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া এখানকারই। তো তাদেরও ওইখান থেকে অল্প দূরত্বে কক্সবাজারে এসে পড়ালেখা করাটা অনেক কঠিন হয়। তো এবার চিন্তা করেন যে তারা যদি ঢাকা কিংবা চট্টগ্রাম যদি পড়ালেখার জন্য যায়, তাহলে অনেক সমস্যা তাদেরকে পোহাতে হচ্ছে, কারণ সামাজিকভাবে আমরা এত বেশি স্ট্রং না। একটা মেয়েকে চট্টগ্রাম কিংবা ঢাকায় পড়ালেখা করার জন্য বাবা মা ছেড়ে দিবে, এই সমস্ত রিস্ক আসলে তারা নিতে চাইবে না এবং সমাজেও নেতিবাচক কিছু ধারণা কাজ করে। ফলে কক্সবাজারের শিক্ষার্থীরা অনেক দিক থেকে পিছিয়ে আছে। এবং এই পাবলিক বিশ্ববিদ্যালয় হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সকল সুবিধাগুলো থাকে, একটা দেশের গুরুত্বপূর্ণ সবগুলো হাবের কিন্তু ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ের নজর থাকে, বিদেশি সংস্থাগুলোর পাবলিক বিশ্ববিদ্যালয়ে নজর থাকে। তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে পড়ালেখার গুণগত মান সেটি উন্নত করার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে এবং এই সুযোগ সুবিধাগুলো যখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চর্চা হয়, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের চারপাশের যে পরিবেশ, অন্যান্য যে সকল প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, সেগুলোতে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যায়। তো আমাদের এখানে যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হতো, তো ওখানে যদি
প্রেজেন্টেশন স্কিল যদি বাড়তো, ওখানে অডিটোরিয়াম থাকতো, ডরমেটরি থাকতো, তারপর এক্সট্রা কারিকুলামের যখন বেশি স্পেস থাকতো, এইটা দেখে পাশের যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও একটু অনুপ্রাণিত হতো, তারাও নিজেদের মধ্যে এই উন্নতিটা নিয়ে আসতো। তো এভাবে করে আমাদের কক্সবাজারের শিক্ষার্থীদের আরও বেশি মান উন্নয়ন হতো। আর দক্ষিণ চট্টগ্রামে এই জিনিসটা খুব কম, আমরা নিজেদের উপর ইনভেস্ট করি না, ফলে আমাদের কাছে ওই অল্প টাকাটা বড় মনে হয়। কিন্তু ওই অল্প টাকা 1,000 টাকার একটা কোর্স কিংবা 2,000 টাকার একটা কোর্স যে আমাকে পুরো একটা মাইল ফলক সৃষ্টি করে দিতে পারে, আমার জন্য যে একটা নতুন একটা দার্স সৃষ্টি করে দিতে পারে, এই জিনিসগুলো আমরা ভাবি না। আসলে তা আমাদের কাছে মনে হয় যে আমাদের সময় এসেছে ভাবার যে আমরা নিজেদের উপর আগে ইনভেস্ট করব, নিজেদেরকে আগে কর্মদক্ষ করে তুলবো। সেটা হতে পারে কেউ একজন ফুটবল প্লেয়ার হবে, ভালো ফুটবল খেলুক, ভালো ক্রিকেট খেলুক, ভালো কথা বলুক, ভালো প্রেজেন্টেশন দিক, অভিনয়ে ভালো হোক, গানে ভালো হোক, নাচে ভালো হোক, সে যদি নিজের উপর ইনভেস্ট করে অ্যান্ড ওই ইনভেস্টটা একটা সময় গিয়ে তাকে লাভ দিবে, এইটা নিয়ে আমাদের ভাবা উচিত। একটা কিন্তু আমরা চাই না, আমরা অল্পতে যে শর্টকাট ওয়ে কিভাবে আছে সেটা দিয়ে আমরা দ্রুত চলে যেতে চাই, কিভাবেই আমরা চিন্তা করি পরিশ্রম না করে আমরা শর্টকাট ওয়েতে কিভাবে আমরা সফলতা হতে পারি সেটার উপর আমরা সবাই কিন্তু আমাদের মাইন্ডটাকে এমন স্থির করেছি শর্টকাট ওয়েতে। কিন্তু একটা কথা আছে যে জীবনে সফল হতে গেলে শর্টকাট বলে কোনো শব্দ নেই। সব কানে আছে, কিন্তু জীবনে সফলতার বেলায় কোনো শর্টকাট বলে শব্দ নাই অথবা কোনো পদ্ধতি নাই। তো জীবনটাই এমন যে যত বেশি যে পরিশ্রম করবে তত বেশি সে সফল হবে।